বিশ্বকাপের বড় দলগুলোর মধ্যে সবার ফার্স্টে একদম ২৬ সদস্যের মেইন স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এবং ২০২২ বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। দে আর লাইক আমাদের ৫৫ বা ৫৬ সদস্যের প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করার কোনো দরকার নেই, আমরা একদম ডিরেক্টলি মেইন স্কোয়াডই ঘোষণা করে দিব, which denotes how much confident they are about their tactics, about their main 11 and about their entire formation. আনএক্সপেক্টেড যারা স্কোয়াডে সুযোগ পাননি এদের মধ্যে রয়েছেন অফকোর্স রিয়াল মাদ্রিদের সুপারস্টার মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এই সিজনে তিনি অত ভালো ফর্মে ছিলেন না, সেটারই খেসারত দিয়েছেন উনি। কোমর অসাধারণ দুজন খেলোয়াড় যিনি কিনা গত ১-১.৫ বছর হয়েছে ফ্যাব্রিগাসের হয়ে দুর্দান্ত খেলছেন। ওয়ান ইজ দ্য গোলকিপার জি বুটে অ্যান্ড দ্য মিডফিল্ডার ম্যাক্সেন্স ক্যাকেরে। এই দুজনকে ডাকেননি কোচ দিদিয়ের দেশম। লিভারপুলের ফরওয়ার্ড হুগো একিতিকে তো চোটের কারণে সুযোগ পাবেন না, এটা আমরা অনেক আগে থেকেই জানতাম। অ্যান্ড পিএসজির গোলকিপার লুকাস ভ্যালিয়ার সুযোগ পাননি, তবে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো বা উনি মেইন একাদশে না খেলতে পারলেও হয়তো স্কোয়াডে থাকবেন, কিন্তু লুইস এনরিকে যে তাকে একদম মেইন একাদশ থেকে বের করে দিয়েছেন সেটারই খেসারত উনি দিয়েছেন কিন্তু বিশ্বকাপের স্কোয়াড থেকে জায়গা হারিয়ে। ২০২২ বিশ্বকাপে আরেকটুর জন্য যিনি ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে দিতেন, দ্যাট ইজ র্যান্ডাল কোলো মুয়ানি। র্যান্ডাল কোলো মুয়ানি এই সিজনে টটনাম হটস্পার হয়ে তেমন ভালো খেলছিলেন না। ইউভেন্টাসের দুজন অসাধারণ খেলোয়াড় যারা কিনা এই সিজনে বেশ কনসিস্টেন্ট পারফর্ম করছিলেন, দ্যাট ইজ খেপ্রেন থুরাম অ্যান্ড পিয়েরে কালুলু, এই দুজনও সুযোগ কিন্তু পাননি। বায়ার লেভারকুসেনের অসাধারণ একজন সেন্টার ব্যাক যিনি কিনা কিছুদিন আগেও সেভিয়াতে খেলতেন, ভেরি কনসিস্টেন্ট ডিফেন্ডার লোইক বাদে, তিনিও কিন্তু সুযোগ পাননি, বাদ পড়ে গিয়েছেন বাদে। ফ্রান্সের যদি কোনো স্টার্টিং লাইন আপের খেলোয়াড় ইনজুর্ড না হন তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তার একটা অসাধারণ মেইন 11 নামাইতে পারে, যার কিনা একটা অসাধারণ ফ্লুইড অ্যাটাক রয়েছে। এটাও একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে ফ্রান্সের এমবাপ্পে, ওলিসে, চেরকি, দুয়ে, দেম্বেলে খুবই ফ্লুইড একটা অ্যাটাকিং লাইন আপ। সো এই অ্যাটাকিং লাইন আপটা একটা খুবই কনসিস্টেন্ট বেস মিডফিল্ডের উপরে খেলবে, সেটা ফ্রান্স 4-3-3 ফরমেশনে খেলুক বা 4-2-3-1 ফরমেশনে খেলুক। সো তা এমন একটা একাদশ নামাতে পারবে যেখানে তারা খুবই একটা কনসিস্টেন্ট বেস মিডফিল্ডের উপরে চারজন খুবই ভার্সেটাইল, ক্রিয়েটিভ, কাউন্টার অ্যাটাকিংয়ে দক্ষ এবং সর্বোপরি ফ্লুইড একটা ফরওয়ার্ড লাইন আপ খেলাতে পারবে। এবং তারা সুন্দর মতো চাইলে, একটু আগে যেটা বললাম, সিমলেসলি বিভিন্ন ফরমেশনে খেলাতে পারবে দলের প্রয়োজন অনুযায়ী। 3-ম্যান ব্যাকলাইন হোক, 4-ম্যান ব্যাকলাইন হোক, 4-ম্যান ব্যাকলাইনে 4-3-3 বা 4-2-3-1 বা 4-4-2, যে কোনো ফরমেশনে তারা ফ্লুইডলি দলকে খেলাতে পারবে। নেগেটিভ দিকও কিছু রয়েছে। আগে থেকেই যেহেতু একদম মেইন স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে, তাই বিশ্বকাপের আগ পর্যন্ত এই স্কোয়াডটা নিয়ে লোকজনের কোনো আনপ্রেডিক্টেবিলিটি থাকবে না। অর্থাৎ কোচ দিদিয়ের দেশও চাইলেও লাস্ট মোমেন্ট পর্যন্ত হি কান্ট মেক হিজ অপোনেন্টস গেসিং যে ফ্রান্সে কে খেলবেন কে না খেলবেন। সো এই আনপ্রেডিক্টেবিলিটিটা অনেক সময় দেখা যায় যে কোনো স্কোয়াডকে একটা এক্সট্রা এজ দিয়ে দেয়। সো ফ্রান্স ওই এক্সট্রা এজটা কিন্তু বিশ্বকাপের আগ পর্যন্ত পাবে না, যেহেতু তারা অলরেডি 23 সদস্যের মেইন স্কোয়াডটাই ঘোষণা করে দিয়েছে। তাদের প্রপার সেরকম ইনফর্ম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোনো লেফট ব্যাক দেখছি না। অ্যাস্টন ভিলার লুকা ডিন থেকে শুরু করে আল হিলালের থিও হার্নান্দেজ, পিএসজির লুকা হার্নান্দেজ, কেউই এই 2026 সালে এসে ওয়ার্ল্ড ক্লাস লেফট ব্যাকের পর্যায়ে কিন্তু পড়েন না। সো এই দিকটাতে কিন্তু চাইলেই প্রতিপক্ষ এক্সপ্লয়েট করতে পারে এবং ফ্রান্সের দুর্বলতা বের করতে পারে। রাইট ব্যাকের অবস্থা যে খুব বেশি ভালো সেই জিনিসটা আমি বলবো না, বিকজ জুস কন্দা এই সিজনে বার্সেলোনার হয়ে লিগ জিতলেও কনসিস্টেন্ট কিন্তু ছিলেন না। মালো গুস্তো ইজ আ ভেরি ভার্সেটাইল রাইট ব্যাক, কিন্তু চেলসির হয়ে তিনি রেগুলারলি ভালো পারফর্ম করতে পারছেন না। সো এই কারণে আমরা বলতে পারি এই ফ্রান্সের ফুল ব্যাকের জোনটা বেশ দুর্বল। ফ্রান্সের খুবই কনসিস্টেন্ট একটা বেস মিডফিল্ড আছে, কিন্তু এই বেস মিডফিল্ডের ব্যাকআপ হিসাবে যারা রয়েছেন তারা এই 2026 সালে এসে ওরকম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পারফর্ম করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। সে অরেলা সোয়ামিনি যদি ইনজুর্ড হয়ে যান, বা সে এস রোমার হয়ে দুর্দান্ত খেলা মানু কোনে যদি ইনজুর্ড হয়ে যান, তাহলে তাদের ব্যাকআপ হিসাবে যারা রয়েছেন তারা কি 2026 সালে এসে ওরকম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পারফর্ম করতে পারবেন কিনা সেটা আমি অ্যাটলিস্ট নিশ্চিত নই। যেমন এনগোলো কান্তে, ওনার আরও 4-5 বছর আগে হি ওয়াজ ফ্যান্টাস্টিক, ওয়ান অফ দ্য বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বয়সে এসে কান্তে কতটুকু রেগুলার খেলতে পারবেন? সেম গোজ ফর আদ্রিয়া রাবিও। রাবিও যখন ফর্মে থাকেন হি ক্যান ক্রিয়েট সামথিং আউট অফ নাথিং ফ্রম দ্য মিডফিল্ড, বাট এই 2026 সালে এসে তিনি রেগুলারলি ওই পারফরমেন্সটা কতটুকু রেপ্লিকেট করতে পারবেন, বা ফ্রান্সের কোচই বা রাবিওর উপরে সেভাবে ভরসা রাখবেন কি না, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল মিডফিল্ডের ব্যাকআপ অপশন যারা রয়েছেন তাদের মধ্যে সেরকম কিন্তু ভার্সেটাইলিটি নাই। যেমন ধরেন এদুয়ার্দো কামাভিঙ্গা যদি চান্স পাইতেন তাহলে তাকে চাইলে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলানো যাইতো, লেফট ব্যাকেও কিন্তু খেলানো যাইতো। সেম গোস ফর একটু আগে যেটা বললাম, কোমর
সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাক্সেন্স ক্যাকেরে, উনি অ্যাটাকিং মিডফিল্ডার থেকে শুরু করে লেফট উইং, রাইট উইং, সেন্ট্রাল মিডফিল্ডার সব জায়গাতে খেলতে পারতেন। সো হি কুড অফার আ গুড রোটেশন অপশন, ভার্সাটাইল অপশন ইন দ্য ফ্রান্স মিডফিল্ড। অ্যান্ড এই স্কোয়াডের একটা উইক পয়েন্ট আমি বলবো সেটা হলো একিতিকের না থাকা, বিকজ এ পর্যন্ত আমরা ফ্রান্সের হয়ে এমবাপ্পে এবং একিতিকের যতগুলো মোটামুটি খেলা দেখেছি তাতে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এই দুজন মোটামুটি একটা কানেকশন গড়ে তুলতে পেরেছেন ওই লেফট সাইড দিয়ে বক্সে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। সো একিতিকে যেহেতু খেলছেন না, সো ওই লেফট সাইডের কানেকশনটা এমবাপ্পে এক্সিস্টিং খেলোয়াড়দের সাথে ভালো মতো রেপ্লিকেট করতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা সন্দেহের জায়গা থেকে যাচ্ছে। দেখে নেওয়া যাক এই স্কোয়াড থেকে আমার মতে ফ্রান্সের বেস্ট একাদশ কি হতে পারে। ফ্রান্স বিশ্বকাপের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখান থেকে আমার এই 11 জনকেই একাদশ গঠনের জন্য বেস্ট লেগেছে। এখানে গোলকিপারের ভূমিকাতে থাকবেন যথারীতি এসি মিলানের মাইক মাইনান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাইট ব্যাকে আমি একজন ইন্টারেস্টিং খেলোয়াড়কে সিলেক্ট করেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই সিজনে পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জারে এমেরি অনেক ম্যাচে রাইট ব্যাকে খেলেছেন, স্পেশালি যখন আশরাফ হাকিমি ইনজুরিতে থাকতেন বা যখন আশরাফ হাকিমির বিশ্রামের দরকার হতো তখন কিন্তু ওয়ারেন জারে এমেরিকে এই সকল জোনে, এই রাইট ব্যাকের জোনে খেলাতেন কোচ লুইস এনরিকে। অ্যান্ড ওয়ারেন জারে এমেরি যেহেতু মিডফিল্ডার দুর্দান্তভাবে প্রেস করতে পারেন এবং তার যেহেতু ইনভার্ট করার সক্ষমতা রয়েছে, যেহেতু তিনি একজন মিডফিল্ডার, তাই এই সকল জোনে তিনি একটা ভার্সাটাইল ভূমিকা কিন্তু পালন করেন। ডান দিক থেকে ডেম্বেলে যখন ঢুকতে চান বা দেজিরে দুয়ে যখন ঢুকতে চান তখন তার সাথে কম্বাইন করে কিন্তু ওভারল্যাপিং, আন্ডারল্যাপিং, ইনভার্ট সব কিছু কিন্তু করে থাকেন। সো আমার কাছে মনে হয় যে ফ্রান্সের একাদশের ট্যাকটিক্যাল ভার্সাটাইলিটি দেখানোর জন্য ওয়ারেন জারে এমেরি ক্যান বি আ ভেরি গুড এক্স ফ্যাক্টর। সেন্ট্রাল ডিফেন্সে উইলিয়াম সালিবার জায়গা একদম নিশ্চিত, ফ্রান্সের ডিফেন্সিভ লিডার, ফ্রান্সের এবং আর্সেনালের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গত 1-2 বছর ধরে আর্গুয়েবলি ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক তিনি। এখন সালিবার পাশে সেন্ট্রাল ডিফেন্সিভ পার্টনারের জায়গাকে খেলবেন, সেটাই হলো গিয়ে মেইন বিষয়। আমার দৃষ্টিতে ওই জায়গাটায় খেলা উচিত বায়ার্ন মিউনিখের দায়িত্ব উপামেকানোর, বিকজ লিভারপুলের সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাটে এই সিজনে একদমই বাজে খেলেছেন, অনেক ম্যাচে অনেক ভুল করেছেন। সো আমার কাছে মনে হয় না যে তার মেইন 11-এ থাকা উচিত। উপামেকানো এই সিজনে বায়ার্নের হয়ে অসাধারণ খেলেছেন, সেটা আমরা যে কোনো ম্যাচেই কিন্তু দেখেছি। শুধু তাই নয়, আমরা আর্সেনালের খেলাতে দেখেছিলাম উইলিয়াম সালিবা যখন গ্যাব্রিয়েলের সঙ্গে খেলেন তাদের মধ্যে কম্বিনেশনটা অনেক ভালো হয়, বিকজ উইলিয়াম সালিবা একজন কুল হেডেড ডিফেন্ডার যিনি কিনা লাস্ট লাইনে এই সকল জোনগুলোতে কভার করেন এবং গ্যাব্রিয়েল অনেক বেশি অ্যাগ্রেসিভ, তিনি সামনে চলে যান। ফলে তাদের এই স্টাইলের পার্থক্যটা কিন্তু খুবই দুর্দান্তভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে। সো ওই জিনিসটাই কিন্তু চাইলে উইলিয়াম সালিবা উপামেকানোর সাথে রেপ্লিকেট করতে পারেন, বিকজ উপামেকানো ইজ অ্যান অ্যাগ্রেসিভ ডিফেন্ডার অ্যাজ ওয়েল। সো সেই জায়গাটা, সেই পার্টনারশিপটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, বিকজ আমরা অলরেডি দেখেছি যে আর্সেনালের হয়ে গ্যাব্রিয়েল এবং সালিবার পার্টনারশিপটা কত বেশি সাকসেসফুল। লেফট ব্যাক আমি একটু আগেই বলেছিলাম যে ফ্রান্সের অন্যতম দুর্বল জায়গা। এই তিনজনের মধ্যে প্রতিভার দিক দিয়ে আমার কাছে মনে হয় থিও হার্নান্দেস ক্যান বি আ ভেরি গুড অপশন, যদি উনি ওনার ফর্মে ফিরতে পারেন, যে ফর্মে উনি এসি মিলানের হয়ে খেলতেন। সো ওইটা যদি তিনি রেপ্লিকেট করতে পারেন তাহলে এই জায়গাটাতে লুকা ডিন বা লুকা হার্নান্দেসের থেকে থিও হার্নান্দেস ক্যান বি আ ভেরি গুড অপশন। যেহেতু ফ্রান্সের ফ্রন্ট লাইন অনেক বেশি ফ্লুইড, সো ওই ফ্লুইডিটি এনশিওর করার জন্য আমার কাছে মনে হয় যে ফ্রান্সের এমন দুজন সেন্ট্রাল মিডফিল্ডারকে খেলানো দরকার যারা কিনা ডিফেন্সিভলি অনেক বেশি সলিড, যাদের সলিডিটির উপরে ডিপেন্ড করে ফ্রান্সের ফরওয়ার্ড লাইন ফ্লুইড খেলতে পারে। সো এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের সেন্ট্রাল মিডফিল্ডে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রিয়াল মাদ্রিদের অরেলা চুয়ামেনি এবং এএস রোমার মানু কোনের পার্টনারশিপটা এখন সবচেয়ে বেশি ভালো হবে। অরেলা চুয়ামেনি আর্গুয়েবলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার্স, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মানু কোনে অসাধারণ খেলছেন গত 1-2 বছর ধরে এএস রোমার হয়ে, ডিফেন্সিভলি অনেক বেশি সলিড। শুধু সেটাই নয়, এই সকল জোনগুলো থেকে অনেক সময় সামনে থ্রু বলও কিন্তু উনি বেশ ভালোই পাঠান, অর্থাৎ তার এই ভিশনটাও কিন্তু ডেভেলপ করছে। তাই মানু কোনের সাথে অরলা চুয়ামেনি ক্যান বি আ ভেরি গুড অপশন টু এনশিওর দ্যাট ফ্রান্স মেইনটেইন আ ফ্লুইড ফরওয়ার্ড লাইন। মেইন নাম্বার 9-এর ভূমিকাতে থাকবেন কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে খেলবেন এই ডান দিক থেকে, বাঁ দিকের জায়গা থাকবেন দেজিরে দুয়ে এবং অ্যাটাকিং মিডফিল্ডে আমি রেখেছি মাইকেল ওলিসাকে। এখন এই সকল জায়গায় রেখেছি কেন? এমবাপ্পে খেলবেন মেইন স্ট্রাইকারের ভূমিকা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাম দিকে খেলার কথা ছিল হুগো একিতিকের, একিতিকে যেহেতু ইনজুর্ড, তাই বাম দিকের এই সকল জোনগুলোতে খেলার জন্য আমার কাছে মনে হচ্ছে দেজিরে দুয়ে ইজ আ ফ্যান্টাস্টিক অপশন। তিনি পিএসজিতেও এই সকল রোলে খেলেছেন, লেফট উইংয়ে খেলেন, রাইট উইংয়ে খেলেন, এমনকি কখনো কখনো যখন তাকে রাইট উইংয়ে খেলানো হয় তখনও কিন্তু উনি বাম দিকে এসে খিচা কাভারাস্কেয়ার সাথে কম্বাইন করেন, যেটা কিনা আমাদেরকে ওই ধারণা দিয়েছে যে দেজিরে দুয়ে লেফটে কত বেশি স্ট্রং। তাই দেজিরে দুয়ের সাথে এমবাপ্পের একটা সেই কম্বিনেশন দেখার অপেক্ষায় রয়েছি। অ্যান্ড একিতিকে যখন খেলেন তখন আমরা একটা জিনিস দেখেছি ফ্রান্সের খেলার মধ্যে, যে এমবাপ্পে এবং এই জায়গা থেকে একিতিকে উপরে উঠে গিয়ে ফ্রান্সের ফরমেশনটা অনেকটা 4-4-2 করে ফেলেন।
সো একিতিকে যেহেতু নাই, আই এম এক্সপেক্টিং ওই কাজটা করবেন এমবাপ্পের সঙ্গে উসমান দেমবেলে। দেমবেলে উপরে উঠে যাবেন এমবাপ্পের সাথে, কখনো কখনো এরকম ফ্রন্ট টু গঠন করবেন, ডেজিরে দিয়ে মাঝখান দিয়ে উঠে যাবেন এবং এই সকল জোনগুলোতে অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট উইংয়ের এই সকল জোনগুলো থেকে ক্রিয়েট করবেন মাইকেল ওলিসে। এবং ঠিক এই কারণেই আমি এই জায়গাটাতে রায়ান শেরকির জায়গায় মাইকেল ওলিসেকে রেখেছি। দুজনের মধ্যে ট্যালেন্টের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু ওলিসে এই সিজনে বায়ার্ন মিউনিখের হয়ে এই রাইট উইং থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডের এই জোনগুলো থেকে অনেক দুর্দান্ত ক্রিয়েট করে গিয়েছেন এবং তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনও কিন্তু বেশ ভালোই আমরা দেখতে পাই এই সকল জোনগুলো থেকে। সো এই রাইট উইং এবং অ্যাটাকিং মিডের এই হাইব্রিড রোলে আমার কাছে মনে হয়েছে যে একটুর জন্য হলেও শেরকির থেকে মাইকেল ওলিসে অনেক বেশি বেটার। ফ্রান্সের এই ক্রিয়েটারের রোলেও কিন্তু ওলিসে এবং শেরকি ছাড়া আরেকজন খেলোয়াড় রয়েছেন, ম্যাগনাস অ্যাকলিউচে, যিনি কিনা এই সকল জোনে খুব ভালো মতো খেলতে পারেন। এমবাপ্পের ভার্সেটালিটিও কিন্তু অনেক আন্ডাররেটেড একটা অ্যাসপেক্ট। উনি নাম্বার 9-এও যেরকম খেলতে পারেন এই দলের হয়ে, আবার কখনো কখনো ডেজিরে দুয়ের জায়গায় তাকে লেফটে খেলিয়ে একটা প্রপার নাম্বার 9 কিন্তু খেলাতে পারেন চাইলে ফ্রান্সের কোচ। সেটা যে ফিলিপে মাতেতাও হতে পারে, সেটা মার্কাস থুরামও কিন্তু হতে পারে। যে ফিলিপে মাতেতা বা মার্কাস থুরামের নাম্বার 9, ফিজিক্যাল নাম্বার 9 যেহেতু তারা সকল জোনগুলোতে ডিফেন্ডার অকুপাই করে রাখতে পারেন, বল হোল্ড করতে পারেন। তাদের বল হোল্ড করা দেখে এমবাপ্পে সকল জোনগুলো থেকে ডিরেক্টলি রান নিয়ে গোল করে দিয়ে আসতে পারেন। সো এই কম্বিনেশনগুলা একটা ফিজিক্যাল ফরওয়ার্ডের সাথে এমবাপ্পের স্পিড, এটা কিন্তু ফ্রান্সের একটা ট্রাম্প কার্ড হইতে পারে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে দিস ক্যান বি দ্য বেস্ট 11 দ্যাট ফ্রান্স ক্যান অফার ইন দিস ওয়ার্ল্ড কাপ। কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দিবেন যে আপনার দৃষ্টিতে ফ্রান্সের বেস্ট একাদশ কি। লেটস হ্যাভ আ ডিসকাশন।